আচ্ছা হুম। আচ্ছা, তাইলে আমরা এখন আমাদের কোডিংয়ে চলে যাব। আমরা এখানে আমরা ফার্স্ট ডেতে যা বলছি ইনস্টলেশন ভিএস কোড। সবার কি ভিএস কোড ইনস্টল করা আছে? ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, বেস কোড ইনস্টল করা হয়েছে। নুরুল, হ্যাঁ, করা নুরুলের হয়েছে। কি ভিজুয়াল স্টুডিও কোড আছে? নুরুল আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। নুরুল, কথা বলতে হবে। আরে তুমি তো মিউট করে দিছো না। না, আমি মিউট করলে ও আচ্ছা, সে তো আনমিউট, সে তো নিজে আবার করতে পারবে, আনমিউট করতে পারবে না সে। যাই হোক, আমি করে দিচ্ছি আবার। Okay. আচ্ছা, আমি করতে পারবো না, সে নিজেই করতে হবে। নুরুল, কথা বলেন, কথা বলেন, তা আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আচ্ছা, আমি আর করতে পারতেছি না তাকে আনমিউট। যাই হোক, আমি এখন কথা বাদ দিই, আমার কাজে চলে যাই। আমি একটা প্রজেক্ট, আচ্ছা, ফোল্ডার স্ট্রাকচার। ফোল্ডার স্ট্রাকচার আসলে প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রাইমারি লেভেলে আসলে যেহেতু আছি, সে কারণে যেহেতু যখন হুম। এইরকম বড় প্রজেক্ট হবে, এটা তো স্মল, আমি আজকে তো বেসিক শেখাবো। এরকম যখন অনেক বিগ লেভেলের অ্যাপ্লিকেশন হবে, হুম। অনেক মেনু হবে, অনেক পেজ হবে, তখন আসলে ফোল্ডার স্ট্রাকচারটা হুম। অনেক গুরুত্বপূর্ণ। এবং আচ্ছা। এগুলো ছাড়া আপনার ইয়ে করা যায় না আর কি। আচ্ছা, আপাতত ফোল্ডার স্ট্রাকচারটা বলতে কিছুই না। এখন আমি আপাতত আমার যে ক্লাস আছে, মাই কোর্স, আচ্ছা, ক্লাস, হুম। এখানে ক্লাস 1 ইন্ডেক্স ফাইলটা রাখলাম। আর এই ইন্ডেক্স ফাইলের ভিতরে এই যে লাস্ট ডেতে এটা রাখছি, আমরা ইন্ডেক্সটা ওইটা থাকুক। আমি আজকে ইন্ডেক্স 2 নামে আরেকটা ফাইল করি নতুন, যাতে সবাই বুঝতে পারে। এখান থেকে রাইট বাটন ক্লিক হুম। করলাম, রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, সেখানে আমি ইন্ডেক্স 2 ডট এইচটিএমএল, যেহেতু ইন্ডেক্সের আগে একদিন করছিলাম, তো এই হলো এন্টার, ইয়েস। আচ্ছা, এই পুরো ফোল্ডারটাই আমি ভিএস কোডে ওপেন করব, পুরো ফোল্ডারটাই এখানে যা আছে, যাতে পরবর্তীতে আমি এই ফোল্ডারে আরও কোনো ফাইল অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে এই ফাইল, আগেকার ফাইলটা ওপেন আছে, বাট এইটা আমার দরকার নাই। এই ফাইলে আমরা চলে যাই, ইন্ডেক্স 2 ডট এইচটিএমএল। ইন্ডেক্স 2 ডট এইচটিএমএল আসলে কিছুই নাই, একদম পুরো ব্ল্যাঙ্ক, তাই না? আচ্ছা, পুরো ব্ল্যাঙ্ক। আমরা আসলে এই প্রথমে আমরা করব কি, হেডিং, প্যারাগ্রাফস, লিঙ্ক ব্রেক্স, আচ্ছা, লাইন ব্রেক্স, লিস্ট, এই এই জিনিসগুলো আমরা শিখবো। এর আগের দিন একদিন শিখছিলাম যে আমরা প্রথমে কি লিখতে পারি, এইচটিএমএল, মানে যে কোনো জিনিস লেখার আগে আমরা ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ, এটা আমরা ওপেন টেক ক্লোজ টেক বলি আর কি। হুম। এইচটিএমএল লেখার পরে হুম। সেটা শেষে স্ল্যাশ দিতে হয়, সেম জিনিস, পার্থক্য শুধু এখানে স্ল্যাশ দেওয়াটা, আর বাকিগুলো ক্লোজিং ট্যাগে শুধু একটা স্ল্যাশ থাকবে। স্ল্যাশ থাকবে, ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ। আচ্ছা, এটা এটা গেল। আর আমরা যেহেতু HTML5, আচ্ছা, HTML5 এর পর যেটা পরে যাই, আপাতত ই করি। এখানে আরেকটা কাজ করব, হেড লিখবো, হেড ওপেন, হেড ক্লোজ। আর এখানে আরেকটা জিনিস লিখবো, হুম। বডি ওপেন, বডি ক্লোজ। আচ্ছা, আমরা জানি, এর আগে একদিন শিখছিলাম যে আমরা এখানে যদি এখানে কিছু দিই, আচ্ছা, হ্যালো দিই, একটা H1 ট্যাগ দিই, আর H1 ট্যাগে কি, সেটা আমরা বলছিলাম যে H1 ট্যাগে আসলে কি হয়। আচ্ছা, এটা লাইভ ওপেন করি, তাহলে আমাদের পাশাপাশি দেখতে সুবিধা হবে। এটাকে এই পাশে ক্লোজ করে দেই, এটাকে লাইভ সার্ভার ওপেন করি, যাতে আমাদের পাশাপাশি লাইভ ওপেনে কি কি চেঞ্জ হয় এটা দেখতে পাবো। আচ্ছা, এটাকে পাশাপাশি রাখি, মাউস, ওকে। আচ্ছা, দুইটা পাশাপাশি আছে, লাইভ আছে, আমি যদি কোনো কিছু চেঞ্জ করি এখানে দেখতে পাবো। এগুলো অতিরিক্ত যে ফাইলগুলো ছিল আমাদের ডাইনামিক্যালি, এগুলো দরকার নেই আপাতত, এগুলো ক্লোজ করে দিই। যদি পরবর্তীতে লাগে সেটা আমরা দেখবো। লিঙ্কডিনের এটা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এটা এটাও দরকার নাই, এটাও ক্লোজ করে দেই, এটাও ক্লোজ করে দেই। শুধু থাকলে হচ্ছে এই দুইটা, ফিগমা, এটাও দরকার নাই, এটাও ক্লোজ। এটা ঝামেলা করে, বারবার এটা খালি উপরে চলে আসে। আচ্ছা, দেখা যাচ্ছে কি এইখানে এর আগে হ্যাঁ। বলছিলাম যে এখানে কোনো কিছু, এই যে উপরের যে অংশটুকু, এটা চেঞ্জ করার জন্য রিক্যাপ করতেছি আসলে, যেহেতু প্রথম দিনে অনেক না মনে থাকতে পারে। এই যে উপরে এটা লেখা চেঞ্জের জন্য আমাদের কি করতে হয়, টাইটেল লিখতে হয়। টাইটেলের ভিতরে এখানে টাইটেল ক্লোজ ট্যাগ, আমি এখানে যা দিব মানে সেটাই টাইটেল, এখানে হ্যাঁ, সেটা টাইটেল ভাবে দেখা যাবে। দেখা যাবে আর কি, টাইটেল বারে দেখা যাবে। তো আমরা দিলাম হলো ফার্স্ট ক্লাস, চেঞ্জ করলাম, লাইভ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস এখানে চলে আসছে। আর হ্যালো ওয়ার্ল্ড আমরা বলছিলাম যে এখানে এই হেডিং ট্যাগ, 6 ধরনের হেডিং ট্যাগ আছে।
ছয়টা হেডিং হুম ট্যাগ আছে, H1 H2 H4 H5। আমরা এই আগের ক্লাসে এই যে এখানে দিছিলাম সবগুলা। তো আমি আপাতত সবগুলো হুম কপি আমি করতে চাচ্ছি না। এই ফাইলটা ওপেন করি, তাহলে এখান থেকে এ পর্যন্ত কপি করি, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হবে। আমরা আগের দিনে আমরা করছিলাম কি, এটা একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি, ফরম্যাট। আগের দিনে করছিলাম যে আমরা H1 দিছিলাম, H1 এর এরকম সাইজ, H2 এর সাইজ হচ্ছে এইটা। বড় হেডিং। হ্যাঁ, তো এই এখানে যদি H2 দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। H1 মানে হেডিং, আচ্ছা হেডিং 1 হেডিং 2 এভাবে আর কি ছোট বড় হচ্ছে, যত ছোট মানে 6 পর্যন্ত আছে এখানে। যত ইয়ে হবে, এখন এফআরও ঠিক হচ্ছে না। আচ্ছা এটা একটু পামে নিয়ে নিই। যত নাম্বার ছোট হয়, যত নাম্বার বড় হয়, ফন্ট সাইজ তত ছোট হয়। তো এই হলো আমাদের আগের দিনে নাম্বার বেশি হলে ফন্ট ছোট। হ্যাঁ, আর এখানে এই ডিজাইন করছিলাম যে স্টাইলটা নিয়েছিলাম লাস্টের দিনে, তো সেই স্টাইলটা এখানে দিয়ে দেই জাস্ট বোঝার জন্য। এটা স্টাইল সবসময় লিখতে হয় হলো এই হেড ট্যাগের ভিতরে, এরকম একটা আমরা প্রথম দিন এইরকম একটা কাজ করছিলাম, যেখানে মেনু ট্যাগ আছে। একই ক্লাস লিখে আমি একই ক্লাস বারবার ইউজ করার মাধ্যমে এই সেম ডিজাইনটা আমরা আনতে পারি, তাই না? তো আজকে সেই ফাইলটাও দিয়ে দিয়েছিলাম, যে ফাইলটাও দিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এটা আর করব না, আমরা আজকে নতুন ডিজাইন নতুন কিছু শিখবো। এটা হলো আমরা বলছি যে আমরা প্যারাগ্রাফস তো আমরা এখানে দিছিলাম, মেবি প্যারাগ্রাফস চেক দিই নাই না। আচ্ছা প্যারাগ্রাফ চেক দিই না, প্যারাগ্রাফ শিখবো। এবং হচ্ছে লাইন ব্রেক। আচ্ছা এই হেডিং ট্যাগ আমরা এখান থেকে বাদ দেই। আমরা এখন শিখবো হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ। আচ্ছা পিতে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ আর কি, শর্ট ফর পি, প্যারাগ্রাফ। আচ্ছা দিস ইজ দ্য প্যারাগ্রাফ। তো আমি সেভ করলে এরকম একটা ডিজাইন আসে। আমি যদি আরেকটা লাইন তৈরি করি, এর মাঝামাঝি অটোমেটিক্যালি একটা স্পেস মানে গ্যাপ নিচ্ছে। দেখেন এখানে একটা গ্যাপ নিচ্ছে, গ্যাপ আছে না? দুইটার মাঝখানে কিন্তু গ্যাপ, অনেকখানি মাঝখানে গ্যাপ আছে। এটার কারণ হলো প্যারাগ্রাফ ট্যাগ সবসময় বিয়ার ট্রেড না, বিয়ার ট্যাগ না, বিয়ার না বিয়ার ট্যাগ না, মানে আপনার প্যারাগ্রাফ সবসময় একটা একটা লাইনের পরে এটা একটা লাইন। অটোমেটিক্যালি গ্যাপ নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা লাইন। প্যারাগ্রাফ সবসময় একটা লাইন হবে। নতুন একটা ট্যাগ নিলে সেটা আপনার নতুন লাইনে আসবে, মানে আপনার এটার ভিতরে যা হবে একটু বেশি করে টেক্সট নেই। তার লরেম এসসাম একটু বেশি করে লরেম এসসাম একটু বেশি করে টেক্সট নেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখান থেকে কপি করে একটা টেক্সট আমি টাইপ করতে চাচ্ছি না, এটা একটু বেশি ট্যাগ। আচ্ছা এরকম একটা ডিজাইন। আচ্ছা পুরোটাই কপি করি, তারপরে এটা পার্থক্যটা আমি এখানে চেঞ্জ করবো। আচ্ছা এখানে নেই, আর এখানে একটা টাইটেল আছে এরকম। এই ডিজাইনটাই আমি আপাতত ইমপ্লিমেন্ট করি। এটা আমি আপাতত H1 এর ভিতরে নিলাম, H1। আচ্ছা এটুকু করি, আর এর দরকার নাই। আচ্ছা এরকম আছে, আর নিচে একটা টাইটেল আছে। এখন আমি এই যে লিখলাম, এইটার পরে যদি আরেকটা প্যারাগ্রাফ দিলাম, সে কি করলো ওই লাইনের ভিতরে ইন্ডিকেট না করে এটা নিচে একটা নিউ লাইনে তৈরি হলো প্যারাগ্রাফ। আমি যদি এই প্যারাগ্রাফটা না লেখা আমি নতুন আরেকটা প্যারাগ্রাফ হ্যাঁ হিসেবে নিয়ে নিবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে একই লাইনে থাকবে কিন্তু ডিজাইন আমাকে চেঞ্জ করতে হবে। যেমন এই যে একটু আগে দেখলাম যে এখানে ট্যাগটা এটা মোটা, তাই না? একই লাইন না, আমি যদি ডিজাইন করতে চাই, যেমন ইনলাইনে আমরা ডিজাইন করি কি, আমরা ইনলাইনে ডিজাইন করতে পারি। সেদিন দেখাইছিলাম যে আমরা ইনলাইনে স্টাইল করতে পারি, যে আমি বলতে পারি ফন্ট ওয়েট 700, সবগুলো মোটা হয়ে গেছে, তাই না? ফন্ট ওয়েট 700 মানে মোটা। আমি যদি বলি বোল্ড, ফন্ট সাইজ চেঞ্জ করে দেওয়ার কারণে হ্যাঁ আমি বলতেছি সবগুলো এখানে আমি এইটা দিছি, তার কারণে সবগুলো তো হয়ে গেছে। তো আমার তো আসলে সবগুলোর দরকার নাই, মোটা দরকার আমার শুধু এইটুকুর ভিতরে। তাহলে এটা কেমনে আমি চেঞ্জ করব? তাইলে এটাকে কাজ করার জন্য আমাকে এইখানে কাট করে নিলাম, এটার ভিতরে একটা স্প্যান লিখতে হবে। এটাকে স্প্যানের ভিতরে যদি ঢুকাই, তাহলে ওই যে একটু আগে লিখলাম এই ডিজাইনটা, এটা এখানে না দিয়া আমি স্প্যানের ভিতরে ডিজাইনটা দিয়ে দিব। তাহলে দেখেন শুধু এখানে ডিজাইনটা চেঞ্জ হয়েছে, বাকিগুলোতে ইফেক্ট পড়ে নাই, সবগুলো ঠিকই আছে। সবগুলো ঠিকই আছে, শুধু এই স্প্যানের অংশটুকুই চেঞ্জ হয়েছে। আর এই যে এইটা অংশটুকু, এটা একটা ব্লকের ভিতরে থাকলো। এরপরের অংশটুকু এই যা দেখছিলাম যে এটা একটু বাঁকানো লেখা, তাই না? বাঁকানো লেখা না? আচ্ছা এটি বাঁকানোটা লেখানোর জন্য এইটা একটা আমার ধারণা একটা ফন্ট, একটু চেক করে দেখি এটা কি ফন্ট। আমরা ইটালিক ইটালিক না, অন্য ধরনের একটা ফন্ট মনে হচ্ছে।
না এই যে ও এই আচ্ছা ফন্ট আচ্ছা। এটার একটা ফন্ট ওয়েট এবং হচ্ছে আছে এই ডিজাইনটা আমি যদি এখানে নিয়ে যাই, আমি কপি করি, এই সেম ডিজাইনটা আনার জন্য আমি কপি করলাম যে আমার এখানে আমার দরকার H1 এর ক্ষেত্রে, H2 এর ক্ষেত্রে এরকম ডিজাইন হবে। যদি এটা সেভ দেই, আমার এখানে সেম ডিজাইন হওয়ার কথা বাট হয় নাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, না হইলেও এটা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। আমাদের মনে হয় এই ফন্টটা আমাদের কাছে নাই, এই যে ও আলাদা একটা ফন্ট ইম্পোর্ট করে নিছে। এই ফন্টটা আমাদের কাছে না থাকার কারণে গুগল ফন্ট থেকে মনে হয় এখন গুগল ফন্টস নামে অনেক ধরনের ফন্টস আছে, গুগলের অনেক ফন্টস আছে। আমরা এখান থেকে চাইলে যে কোনো ফন্ট আমরা নিতে পারি, অনেক ধরনের ডিজাইন ফন্ট আছে। এই ফন্ট চাইলে আমরা এখান থেকে এই ফন্টটা যদি লেখা লিখতে চাই সেটাও আমরা করতে পারি। নিচের দিকে একটু বড় করি, দেখতে অসুবিধা হচ্ছে। গেট ফন্ট, আচ্ছা গেট ফন্ট কোড এমবেড। আচ্ছা এই ফন্টটা আমি নিয়ে গেলাম, এখান থেকে কপি করি এই গুগলের ফন্টগুলো। এই যে ফন্টগুলো নিচ্ছি এটা কোত্থেকে নিলাম আবার দেখাই। আচ্ছা আবার প্রথম থেকে দেখাই, তাহলে সুবিধা হবে। মনে করেন কিছুই নাই, গুগল ফন্টস লিখলে সার্চ দিলে এখানে গুগলের একটা ওয়েবসাইটে চলে আসে, গুগল ফন্টস নামে ব্রাউজ ফন্টস। এখানে গেলাম, ক্লিক করলাম, ওপেন হচ্ছে। তারপরে অনেক ধরনের ফন্টস আছে, আপনার যদি পছন্দের মতো ফন্ট থাকে সেখানে সার্চ দিতে পারেন, যদি জানা থাকে আর কি নাম। তো আমার আপাতত স্পেসিফিক জানা নাই যে আমার ফন্ট দরকার। তো যে ফন্টটা আমার এখান থেকে অনেকগুলো ধরনের ফন্ট, দেখার স্টাইল দেখে যেটা পছন্দ হয় সেটা নিতে হবে, নেওয়া হ্যাঁ যাবে। যেটা পছন্দ হয় সেটা একটা নিয়ে নিলেন আর কি। তো আমার এই সাপোজ এই ফন্টটা একটু ভালো লাগতেছে, এটা না, আচ্ছা এটা লিখ দেই, এটা লিখ ডুবলিন। এই ফন্ট নাই, আচ্ছা এই ফন্টটাই নেই আপাতত। অনেক ধরনের ফন্ট আছে, আমাকে খুঁজতে হবে, সময় লাগবে, তো আমি এত সময় ওয়েস্ট করতে যাচ্ছি না। এই ফন্ট নিলে এটাতে কোন ধরনের ফন্ট আছে, এটা আছে, এটার এই ফন্টটা নেই। আচ্ছা গেট কোডে গেলে এই যে লিঙ্ক আছে, এই তিনটা লিঙ্ক আমি কপি করলাম। এখানে তিনটা লিঙ্ক আছে না, এই তিনটা আমি কপি করলাম আমার কোডে গিয়ে। এখানে এটা সরি এটা না, এটা তো আমার এইখানে এই হেডের ভিতরে টাইটেলের পরেই আমি দিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার কিন্তু এখনও ফন্টটা মানে জাস্ট ফন্ট আনলাম, বাট ফন্টটা আমি বলি নাই যে এখানে তুমি এটা এখানে বসাও। সেজন্য আমাকে বলতেছে এই ফন্টটা যদি বসাতে চাই তাহলে এইটা আমাকে এই ক্লাসটা লেখা আমাকে এভাবে লিখতে হবে। তো আমি এই ক্লাসটা নিলাম রেগুলার ক্লাস হিসেবে। এটা কি রেগুলার ক্লাস কিনা? আচ্ছা রেগুলার ক্লাস, আমি একটা কপি করলাম এই জিনিস, এই ক্লাসটা কপি করে নিয়ে এটাতে না, এটাতে এই ক্লাসটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার অ্যালাইনমেন্টটা ঠিক করি, অ্যালাইনমেন্ট দেখতে সুন্দর লাগবে এই জন্য অ্যালাইনমেন্ট ঠিক করলাম। অ্যালাইনমেন্টটা গুরুত্বপূর্ণ, কারণ যখন ছোটো সফটওয়্যার বানাই তখন আসলে অ্যাপ্লিকেশন হয় তখন আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু যখন বড় করে বানাই তখন এটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এখন এই যে ক্লাসটা আমরা জানি যে ক্লাস লেখা, এটা একটা ক্লাস কীভাবে বুঝবো এটা কি ক্লাস নাকি? এই ডট যখন থাকে এটা একটা ক্লাস, যখন ডট থাকবে এটা একটা ক্লাস। তাহলে এটাকে আমি কি করব, এখানে ক্লাস লিখবো, এরকম ক্লাসে পেস্ট করে দিলাম, এই নামটাই কিন্তু এখানে দিলাম, তাই না? আচ্ছা যেহেতু ডট আছে তার মানে এটা একটা ক্লাস এখানে দিলাম। এখন আমরা যদি ব্রাউজারে যাই, কোনো চেঞ্জ আসছে কিনা দেখি, আসছে ডিজাইনটা? তাহলে আমার ফন্টের একটা ডিজাইন চলে এসেছে। আমি যদি অন্য ফন্ট নিতে চাই তাহলে আপনার ইচ্ছা মতো গুগলের ভিতরে অনেক ফন্ট আছে, আপনারা খুঁজা সময় নিয়ে অনেক সময় যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন আর কি। জাস্ট আমি একটা দিয়ে বুঝাইলাম আর কি, সবগুলা দিয়ে আমার দরকার নাই। আচ্ছা এই হলো আমাদের ফন্টের একটা ডিজাইন, আমরা এই হলো ট্যাগটা দিলাম। আর এরপরে আমরা যাব হলো লিস্ট। ও আচ্ছা ব্রেক লাইন, আচ্ছা ব্রেকটা অন্ত দরকার, ব্রেকটা এটা অনেক সময় গুরুত্বপূর্ণ, এই ব্রেক তো দেখাই নাই। ব্রেকে যাই, লাইন ব্রেক। আচ্ছা এটা ক্লোজ করি, এটা দরকার নাই। আচ্ছা ওকে, পাশাপাশি এই লেখার ভিতরে আমি চাচ্ছি যে এটা একটা প্যারাগ্রাফকে সাধারণত মানে নিচে নামানো যায় না আমরা জানি, কিন্তু তারপরেও এটা ডিফিকাল্ট মানে যায় না। কিন্তু আমরা যদি এইটাকেই নিচে নামাইতে চাই, আমি হলো যে এই যে এখানে লেখা আছে এন্ড মোর কোথায় আছে? এন্ড মোর আছে হলো এন্ড মোর এই যে এখানে, তাই না? আমি চাই যে এন্ড মোর থেকে এটা এই লাইনটা নিচে চলে আসবে, অনেক সময় এরকম প্রয়োজন হয়। তখন আমি এটাকে কি করতে হবে, ব্রেক ট্যাগ BR, তারপরে প্রত্যেকটা ট্যাগের আমরা প্রথমে সাধারণত আমরা এই ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দেই সাধারণত, তাই না?
কিন্তু এই ব্রেক ট্যাগের কোনো ক্লোজ ট্যাগ নাই, এটাকে শেষে ক্লোজিং ট্যাগ ক্লোজ ট্যাগ নাই। এটা আমরা প্রত্যেকটা ট্যাগে দেখেন আপনার আগে স্ল্যাশ দিছি, কিন্তু এটার পরে স্ল্যাশ দিছি, পরে একটা স্ল্যাশ হবে। এবং হচ্ছে এটার কোনো ওপেন ট্যাগ নাই, এটার ওপেন ট্যাগও নাই, আলাদা এক্সট্রা ক্লোজিং ট্যাগও নাই। এই ট্যাগের ধরনটা এরকম, শুধু আমরা বিআর লিখবো এবং শেষে দিব স্ল্যাশ, তাইলে দেখেন আপনার নিচে নেমে গেছে। আরও যদি ব্রেক দরকার হয় আমি এখানে আরও দেন, আর একটু নিচে নামবে, আরও দেন, আরও নিচে নামবে, প্যারাগ্রাফ থেকেও নিচে নামাইলাম, তাই না? এরকম অনেক সময় দরকার হয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে আমি যে বলছিলাম যে এখানে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ একটু গ্যাপ আছে, কারণ কি প্যারাগ্রাফ সবসময় একটা প্যাডিং নেয়। এর আগে আমরা প্যাডিংয়ের কথা বলছিলাম কিনা, যে মার্জিন মানে আপনার এটা নিচে একটা প্যাডিং নিতেছে, তো আমি এটাকে যদি বাদ দিতে চাই একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে, তাহলে এখানে একটা স্টাইল লিখি, ইনলাইন লিখতেছি। আমি পরবর্তীতে ইনলাইন আর লিখবো না, সব পদ্ধতিতে আমরা সব ক্লাস লিখবো এরকম। এখন ইনলাইন ডিজাইন করে স্টাইল করতেছি, আমি বলবো যে আপনার প্যাডিং মার্জিন বটম 0। আচ্ছা, মার্জিন বটম 0 হলো, কাজ হলো না। প্যাডিং বটম 0, মার্জিন বটম 10 পিক্সেল। আচ্ছা, এখন আমি এটাতে মূলত মার্জিন দেওয়া ছিল নিচে, আমি মাইনাস করে দিলাম 10 পিক্সেল। 10 পিক্সেল মাইনাস করে দেওয়ার কারণে এটা কমে গেছে। আমি যদি 15 পিক্সেল মাইনাস করি তাহলে আরেকটু কমে যাবে, এটা আরো উপরে উঠে যাবে। একজন অ্যাডজাস্ট হয়ে গেছে। মানে আমরা জানি যে মার্জিন আসলে কয় ধরনের হয়। মার্জিন হয় হলো আপনার লেফট সাইড, রাইট সাইড, টপ এবং বটম। হ্যাঁ, এটা বোঝার জন্য এইটাতে একটা কাজ করি, এই ডিজাইনটারে এই নিচের অংশটুকু আমাকে ডিজাইন করব, এটা বোঝানোর জন্য। এখানে আর লিখবো না, এটা বারবার এক জায়গাতে লিখতেছি, অনেক ইনলাইন ক্লাস লিখতেছি। এবার আমরা একটা ক্লাস করব, আপনার হলো এটাকে নাম দেই হচ্ছে সরি, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। প্যারাগ্রাফ ডিজাইন নামে একটা ক্লাস নিলাম, সেই ক্লাসটা আমি এখানে ডিফাইন করি, তাইলে আমার ওইখানে বেশি লেখা হবে না। সরি, ডট, আমরা ক্লাস জানি ক্লাস নেওয়ার জন্য কি করতে হয়, ডট দিতে হয়। ডট না দিলে কিন্তু ক্লাস হবে না। আচ্ছা, প্যারাগ্রাফ ডিজাইন করলাম, এখানে আমরা কিছুই দেই না, যার কারণে কোনো কালার আসলো না। এই উপরের অংশটুকু এটার সাথে একটা আমি কি করব, এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফ নিচেরটাতে কি আছে, শুধু দিস ইজ এ প্যারাগ্রাফ, আর কিছুই নাই, তাই না? আমি চাই এটার একটা দূরত্ব তৈরি করুক। দূরত্ব তৈরি করার জন্য মার্জিন দিব। মার্জিনে কি শুধু যদি মার্জিন যদি 10 পিক্সেল দেই, এটার মানে হলো উপরে নিচে ডানে বামে। এখন তো 10 পিক্সেল তো এখানে মাইনাস করছে, এখানে শুধু 10 পিক্সেল দেওয়ার কারণে হচ্ছে না, কারণ কি এখানে একটা মার্জিন মাইনাস দিয়ে রাখছে, তাই না? যার কারণে সে কিছু নিতেছে না, তাহলে আমাকে আরো বেশি দিতে হবে, আরো দিতে হবে। যেহেতু -10 আছে, 20 দিলে 10 হবে। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিই, চেঞ্জ হচ্ছে না, এটার কারণে মাইনাসের কারণে এটা নিচ্ছে না। আচ্ছা, এই আমি একটা মার্জিন দিলাম, এই মার্জিন দেওয়ার কারণে উপরে নিচে একটা জায়গা হয়েছে। আমি যদি এটাকে মার্জিন না দিয়ে যদি প্যাডিং দেই, তাহলে বোঝাতে তার সুবিধা হবে। প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কালার দিই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। এখানে একটা ভুল হয়েছে। ভুলটা কি, আমি তো এখানে ক্লাস লিখবো, আমি এখানে স্টাইল লিখলাম কেন? এটা হবে ক্লাস, তাই না? এখানে তো স্টাইল হবে না, এখানে হবে ক্লাস। এই যে এবার হয়ে গেছে। এখানে একটা ভুল হয়েছে, যেটা আমি এখানে স্টাইল লিখছিলাম, এটা হবে ক্লাস। তাহলে আমি এইজন্য ঠিক আছে। আচ্ছা, এই দুইটা জিনিস আবার বাদ দেই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি এখন যদি মার্জিনটাকে বোঝাই, মার্জিনটা কি? মার্জিন প্রথমে বেশি করে দেই, 20 পিক্সেল। 20 পিক্সেল দেওয়ার কারণে এটা কি হলো খেয়াল করে দেখেন তো, কমেন্ট করি। এই প্রথমে এখানে ছিল, তাই না? একদম লাগানো ছিল।
যখনই আমি এটা দিলাম হুম সে কি করলো, বাম থেকে এদিকে সরে আসলো, ডান থেকে আরো একটু বেশি করে দেয়, তাহলে একটু বেশি করে বুঝতে সুবিধা হবে। 80 পিক্সেল দেই। ডান বাম উপর নিচ সব দিক থেকে সরে আসলো। এটার মানে কি হলো, সে সে কি করলো, উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে নিল। তাইলে আমি যদি, আমার মনে হলো যে না উপরে কম হবে নিচে বেশি হবে, আবার ডানে কম হবে, এরকম অনেক সময় এরকম প্রয়োজন হয়। তাইলে আমাকে আমাদের তাহলে ইন্ডিকেট করে দিতে হবে। তাইলে আমরা ঘড়ির কাঁটা কিভাবে চলে, ঘড়ির কাঁটা চলে হলো উপর থেকে এভাবে নিচে মানে আসে, এটা আসলে মার্কার লাগবে। ঘড়ির কাঁটা চলে হলো এখানে এটা কই স্ক্রিনশটার, এটা বোঝা যাচ্ছে না ঘড়ির কাঁটা, এখানে মার্কারটা থাকলে ভালো। রাইট ক্লক ওয়াইজ মানে রাইট ডান দিক ক্লকওয়াইজ, থেকে। এই ঘড়ির কাঁটা সবসময় চলে হলো এরকম ভাবে, তাই না? হুম হুম এরকম ভাবে চলে। তাহলে এরকম ভাবে চলে, এই হুম এই মার্জিনও ঠিক এভাবেই চলে। মার্জিনটা এমনি হুম। চলে বোঝার জন্য আমি একটু দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা না, এইটা পাশাপাশি থাকুক। আচ্ছা, এই প্রথমটা হলো উপরে, প্রথম 80 পিক্সেল হলো উপরে, দ্বিতীয়টা আমি দিলাম হচ্ছে ডানে দিব, এটার পরবর্তীতে হলো ডান পাশে। প্রথমটা ছিল উপরে, দ্বিতীয়টা ডান পাশে হলো, ডান পাশে দিলাম হলো 20 তারপরে পিক্সেল, রাইট সাইড, তারপরে বটম, তারপরে তারপরে নিচে লেফট। নিচে হলো আপনার দিলাম হচ্ছে 40 পিক্সেল, 50 পিক্সেল, আর বামে দিলাম হচ্ছে 150 পিক্সেল। তাহলে দেখেন এবার পার্থক্যটা কি হলো, উপরে ডানে হ্যাঁ। বামে যেদিকে যতটুকু ইন্ডিকেট করে দেওয়া আছে অতটুকু। এক্স্যাক্টলি যতটুকু দরকার, যেটুকু বলছি ততটুকু গেছে। আমি বলছি ডানে কম হবে, ডানে কিন্তু কম হয়েছে, মাত্র 20 পিক্সেল নিচে, তাই না? তাহলে ঘড়ির কাঁটার মতো এই এই ক্লাসটা, এই মার্জিনটা দিলাম। মার্জিন কি করছে, উপর থেকে বাম থেকে ডান থেকে নিচ থেকে সরাই দিছে। এটা বোঝার জন্য নিচে আরেকটা প্যারাগ্রাফ নেই যেখানে কোনো ডিজাইন দেব না, এখানে এই ক্লাসটা দিব না, তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? নিচের দিকে একটা প্যারাগ্রাফ আছে, যেহেতু আমি যে মার্জিন বটম দিস, বটম কত, বটম কোনটা, এই 50 পিক্সেলটা হলো বটম। কারণ কি, ঘড়ির কাঁটার মতো প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে, তৃতীয়টা নিচে, চতুর্থটা বামে, তাই না? ঘড়ির কাঁটা অনুযায়ী। তাইলে এটা এইবার আমরা সরে গেছে, এখন আমরা দেবো প্যাডিং লিখবো। প্যাডিংয়ের কাজটা কি, প্যাডিংয়ের কাজটাও সেম, উপরে নিচে বামে ডানে। আমি যদি শুধু 20 পিক্সেল নেই তাইলে দেখতে পাবেন যে আসলে কী হয়। এটা দেখেন সব দিক দিয়ে সে মোটা হয়ে গেছে, বাম পাশে 20 পিক্সেল, এই লেখার উপরে 20 পিক্সেল, ডানে সব দিক দিয়ে 20 পিক্সেল নিচ্ছে। এখন এটা যেহেতু প্যারাগ্রাফ, যার কারণে সে কী করতেছে, এই পুরো লাইনের সে কালারটা নিয়ে নিছে। এটা বোঝার জন্য আরেকটু কাজ করি, এইখানে স্পেসিফিকভাবে এই একটা ইয়ে নেই, ডিভ নেই, এই প্যারাগ্রাফটা না নিয়ে এখানে একটা স্প্যান নেই। তাহলে স্প্যানের মধ্যে আসলে বুঝতে পারবেন না একটা প্রপারলি, এটা স্প্যান নেই। স্প্যান, এই স্প্যান, এটা থাকলো টেক্সট উপরে থাকুক, আর এখানে দিলাম হলো স্প্যান ডিজাইন নামে একটা জাস্ট নাম দিলাম। আচ্ছা, স্প্যান ডিজাইন নামে যে অপশনটুকু আছে, আমি এখন সেটার এখানে কালার দিব। এইটা তো কালার দিলামই, তাই না? এটার কালার এখন স্প্যান ডিজাইন যে নিলাম, এখানে একটা কালার ক্লাস দেই, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। স্প্যান ডিজাইন এই নামে এই ক্লাস নিলাম, ডট ক্লাস দিলে কি হয়, ডট দিতে হয়, তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমি এটার একটু আগে যে কাজটা করছি, ব্যাকগ্রাউন্ড এখান থেকে কপি করে আমার একটু আগে কী করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম। আমি যদি কালার না লিখে শুধু ব্যাকগ্রাউন্ডও লিখি, একই কাজ করে এটা। ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে রেড দিই, একটু অন্য কালার দিলে চোখে পড়বে। আচ্ছা, এটা রেড দিলাম। এখন আমি একটু আগে যে কাজটা করছিলাম, এই যে মার্জিন প্যাডিং দিছিলাম, আমি এটাতে প্যাডিং দেব বোঝার জন্য যে এটা আসলে পার্থক্যটা কীভাবে হয়। এটা দেখেন, এটা কি করছে, উপরে ডানে বামে নিচে সব দিক দিয়ে সমান হয়ে নিছে। আমার মনে হয়েছে না আর একটু বেশি দিব, এটা ধরো 80 পিক্সেল দিলাম। সে কি করছে, সমান হবে চারদিক দিয়ে, এই যতটুকু দরকার 80 সব সাইডে সমানভাবে দিয়ে নিছে। এখন আমার অনেক সময় দরকার হয় যে না, ডানে একটু আপনার ডানে এরকম হবে, এটা লম্বা হবে, বাটনে যেরকম হয়, বাটনগুলো দেখেন, এটা অনেক বাটন লম্বা না, উপরে নিচে প্যাডিং কম, আর এই ডানি বামে অনেক। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় লেফট রাইটে বেশি, লেফট রাইটে বেশি। ডিজাইনের ক্ষেত্রে আমাদের দরকার হয় কি, তাহলে আমরা কি করতে পারি,
আমরা তো জানি যে ক্লকের মতো কাজ করে। তো আমরা কি করতে পারি যে হুম। উপরে নিচে, উপরে 20 পিক্সেল, তারপরে ডানে হলো 100 পিক্সেল, তারপরে নিচে 20 পিক্সেল, তারপরে আবার বামে হলো 100 পিক্সেল, তাই না? ক্লক ওয়াইজ যেরকম। তাহলে এই রেডের ভিতরে কি হইলো, বামে 100 পিক্সেল, ডানে 100 পিক্সেল, উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, তাই না? তো এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। এটা হলো আপনার এভাবে না করে এটা কমেন্ট করে রাখি, নিচে আরেকটা লাইন করি, এটাকে কমেন্ট করে রাখলাম। এটাকে কমেন্ট করা মানে হচ্ছে এই দেখেন আমি কমেন্ট করে রাখছি। এই কমেন্ট কীভাবে করতে হয়, আপনার একটা স্ল্যাশ, তারপরে স্টারিক, তারপরে আপনার এই কোডটা থাকবে, তারপরে স্টার মার্ক, আর হলো আপনার স্ল্যাশ। এটার ভিতরে যা কোড থাকবে সেটা কমেন্ট আউট, মানে সেটা আর কোনো কাজ করবে না। এখানে দেখেন চলে গেছে, আমি এখানে রাখছি এই অবস্থায়, কিন্তু সে কাজ করতেছে না। অনেক সময় আমাদের টেস্টিং এর জন্য অনেক সময় কমেন্ট করে রাখতে হয়। তারপরে নিচের অংশ পেজে দেখা যাবে না সোজা কথা। হ্যাঁ, অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ ডিজেবল অবস্থায় থাকবে। আচ্ছা, এখন আমরা এই কাজটা আমরা আরেকটা ওয়েতে সুন্দরভাবে করতে পারি, যে আমার তো দরকার শুধু উপরে নিচে তো একই রকমই। আমার যদি ডানে এমন হতো না, ডানে হলো আপনার, ডানে হলো 180 পিক্সেল, বামে কম, এরকম তো না, তাই না? যে আপনার ডানে অনেক বেশি দরকার, বামে এরকম কম দরকার, এরকম যেহেতু না, আমার দরকার হলো উপরে নিচে সেম, ডানে বামে সেম। তাহলে এই কাজটা করতে পারি, এটুকু বাদ দেই, এই শুধু এই দুইটা দিলাম। এটার মানে হলো উপরে নিচে, আর এটার মানে হলো ডানে বামে, একসাথে দুইটা পাইলো, মানে পেয়ার অনুযায়ী, জোড়া জোড়া। এটার মানে হলো শুধু যেহেতু দুইটা দিছি, চারটা অংশ দেই নাই, চারটা না দেওয়ার কারণে দুইটার মানে হলো সে উপরে নিচে পাইলো এবং ডানে বামে পাইলো। সে ডানেও নিচে আপনার 100 পিক্সেল, বামেও নিচে 100 পিক্সেল, আবার এই 20 পিক্সেল আপনার উপরে নিচে। পিএক্স মানে হলো পিক্সেল। আমরা ডিজাইনের ক্ষেত্রে সাধারণত পিক্সেল ব্যবহার করি। আপনার মানে আমরা যখন মাপা করি, ইঞ্চিতে মাপি না, ইঞ্চি মাপি, ফুটে মাপি, পেন্সিলে যখন মাপি তখন আর কি ইঞ্চিতে, ফুটে। কিন্তু ইমেজের ক্ষেত্রে, মানে ডিজাইনের ক্ষেত্রে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সব ইঞ্চিতে মাপা হয় না, এগুলো তোমার হলো আপনার পিক্সেল অথবা র্যাম। এখন একটা বোঝার জন্য একটা ইমেজ ছবিতে যাই, এইটা একটা ছবি। আচ্ছা, এই ছবিটা দেখেন, জুম করি, এটা জুম হয় না, একটা ব্রাউজার ওপেন হয়েছে এই কারণে জুম হয় না। এটা আমার ওপেন উইথ ফটোস। আচ্ছা, এখানে ওপেন হয়েছে। আমি যদি জুম করি, জুম করতে থাকি, এখানে কিন্তু সবুজ চিহ্ন আছে, তাই না? উপরের দিকে সবুজ না পাতা, কিন্তু আমি আরো জুম করি, একটা পর্যায়ে দেখেন ঝাপসা হয়ে যাচ্ছে। এখন অবশ্য পিক্সেলটা আগের মতো দেখায় না। আগেকার ছবিগুলোতে একদম দেখা যেত পিক্সেলগুলো, এক একটা পিক্সেল ভাঙা পিক্সেল দেখা যেত। আপনার পিক্সেল ইমেজে দিই, তার সুবিধা হবে বুঝতে। একটু হ্যাং করতেছে মনে হয় আমার পিসি। আচ্ছা, পিক্সেল ইন ইমেজ। আচ্ছা, এরকম আমরা যখন জুম করি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হয় ইমেজের। আমরা যখন অনেক সময় জুম করি, অনেক বেশি জুম করি, তখন ইমেজের একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো একটা ক্ষুদ্র ক্ষুদ্র, এত ক্ষুদ্র অংশ, এই এক একটা ক্ষুদ্র অংশগুলোকে বলে পিক্সেল। বা এই মেজারমেন্টটা হয় হলো আপনার, এই যে আমরা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা পিক্সেল ব্যবহার করি, ইঞ্চি ব্যবহার না করে। এই হলো আমাদের এই পিক্সেলকে আমরা পিএক্স লিখি। তো আমরা এখন এটাতে চলে যাই, এটার দরকার নেই আমার বোঝার। ফন্ট সাইজ। আচ্ছা, এই ক্ষেত্রে কি ইঞ্চি বা সেন্টিমিটার দেওয়া যায় না? ইঞ্চি বা সেন্টিমিটার এটা আসলে চলে না সফটওয়্যার ডেভেলপমেন্টে, মানে দিলে কাজ করে না? না, কাজ করবে না। আপনার এই যদি গ্রাফিক্স ডিজাইন যারা করে, ওই যে কম্পিউটার ডিজাইন মিজাইন করে না, তাদের ক্ষেত্রে ইঞ্চিতে তারা ওই যে ক্যালেন্ডার ছাপায় বা কোনো একটা ব্যানার ছাপায়, তারা ইঞ্চিতে কাজ করে অনেক সময়। তো ইঞ্চিতে এটা মানে পারফেক্ট হয় না, যেহেতু আমাদের সফটওয়্যার ক্ষেত্রে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মেজারমেন্ট মাপ নিতে হয়, যার কারণে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ইঞ্চিতে আসলে একদম পারফেক্ট হতে হয়। সেজন্য